সার্টেনলি দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, মানুষের আশা অনেক বেশি। এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। চাইলে বিএনপি 2014-এ অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত। চাইলে বিএনপি 2024-এও নির্বাচনে অংশ নিতে পারত, কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে। সো নানান রকম চড়াই উতরাই, নানান রকমভাবে আমাদের নেতাকর্মীদের উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে, আশা রাখি ফেব্রুয়ারিতে, এবং বিএনপি শতভাগ প্রস্তুত। খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি, এই দুটি বিষয় রেখে একটু বলবেন, মাথায় রেখে। সার্টেনলি কেন মাথায় রাখবো না। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কেন অসুস্থ, কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি, এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে। এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন, সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এবং কেন এই মানুষটির একটার পর একটা ভাইটাল অর্গানের সমস্যা দেখা দিল, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও বাংলাদেশে আসেন নাই, কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি, কেউ বলেনি। সো উনি আসবেন, আমরা আশা করছি তফসিলের পরপরই উনি বাংলাদেশে আসবেন। কিন্তু উনি যেভাবে দলকে গত 15 বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে 18-র পর থেকে আমি বলবো, 18 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিংটা জনাব তারেক রহমানের হাতে। মানে এই দুটি বিষয়ে নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না বিএনপি? না, একেবারেই না। এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে, দেশের মানুষের জন্য, দেশ জনগণের জন্য, সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো। আচ্ছা, একদম। দেখুন, প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং জরিপ যে সবসময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু একমাত্র নির্বাচনের পরেই, এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কী অবস্থা। আর এখানে আমার ভাই যে কথাটি বললেন, জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই। এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ, এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই। একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে। একটা সময়ে আমি জামাত ইসলামের উদাহরণ দিই, আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ড ঘটে, তখন আমি বলেছিলাম, যখন একটা রব উঠলো যে আবরার ফাহাদ শিবির করে, তখন আমি বলেছিলাম যে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে গিভ দেম আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। সো এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে, কেন সেটা আমরা কাজে লাগাবো না? জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে, তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা সেই কালচারটা তৈরি করতে পারি, তাহলে আগামীতে নির্বাচনের সময়ে প্রত্যেকের মাথায় থাকবে, প্রত্যেকটা দলের মাথায় থাকবে, আমি আরও কত ভালো কর্মী রিক্রুট করতে পারি, আমি রাজনীতিতে আরও কত গুণগত পরিবর্তন আনতে পারি, আমি কিভাবে মানুষের আরও কাছে যেতে পারি, আমি কিভাবে আরও বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি। সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। সেই পজিটিভের জায়গায় আমরা দেখলাম যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা কখনোই তাকে জামাত সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে দেখিনি। তিনি যতদিন ধরে রাজনীতিতে রয়েছেন, তিনি সম্প্রতি একটি আয়োজনে, বিএনপির আয়োজনে বলেছেন যে 1971 সালে কোন দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এটি জানা আছে, তারা মানুষের মা বোনদের ধর্ষণ করেছে এটি বলেছেন, এবং তিনি স্পষ্ট জামাতকে ইঙ্গিত করেই বলেছেন। তাহলে হঠাৎ করে এই প্রতিক্রিয়া তিনি কেন দেখালেন, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একেবারে সঙ্গে থাকুন। আমরা ছিলাম রুমিন ফারহান। আপনার কাছে প্রশ্ন ছিল যে তারেক রহমান হঠাৎ করে জামাত নিয়ে, 71-এর ভূমিকা নিয়ে কথা বলেছেন, জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে বলেছেন। আবার কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব একটি আয়োজনে বলেছেন, সেখানেও তারেক রহমান ছিলেন, অনলাইনে যুক্ত ছিলেন। তিনি বলেছেন যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।
এই জামাতই বিএনপির সঙ্গে গত কয়েক যুগ ধরে রাজনীতি করছে, হঠাৎ করে এই মন্তব্য কেন? দেখুন, পলিটিক্সের মাঠে, বিশেষ করে ভোটের মাঠে, পরস্পরের ব্যাপারে মন্তব্য করা, পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা, এটা খুব আশ্চর্য হবার কিছু নেই। বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে। আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ, অথবা তারা বলেন চাঁদাবাজ উমুক তমুক বলেন। এবং এটার মধ্যে আমি আসলে কোনো ম্যালিসও দেখি না, আমি এটাকে অত সিরিয়াসলিও নেই না, কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা, কখন কোথায় কীরকম ছিল। সো এটা জাস্ট মনে করিয়ে দেওয়া, হয়তো বা দুই দলই মনে করছে যে এটা মনে করিয়ে দিতে পারলে তাদের দলের ভোট হয়তো কিছুটা বাড়বে বা প্রতিদ্বন্দ্বী দলের ভোট কিছুটা কমানো যাবে। সিরিয়াসলি নিতে চায় না বিষয়গুলোকে, আপনারাও কি তাই সিরিয়াসলি নিচ্ছেন না? সিরিয়াসলি আমি এবং আপা কিভাবে নিচ্ছি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে জনগণ কিভাবে নিচ্ছে। আমরা তো বলছি জনগণের জন্য, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যানালিসিসটা মাথায় নিতে হবে যে এই একই ন্যারেটিভটা শেখ হাসিনা আওয়ামী লীগ বিগত 15-20 বছর ধরে জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছে, এবং তার পতনের মূল একেবারে প্রেকটা কিন্তু এই শব্দের উপর ভিত্তি করে হয়েছে। ঠিক আছে, রাজাকার, তারপরে এই ট্যাবলেট সে খাওয়াতে চেয়েছিল যে এটা বললে তাহলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার উপর ভিত্তি করেই এই জেনারেশন কিন্তু তাকে মানে শুধু পদত্যাগ না, মানে দেশ থেকে বাধ্য করেছে। সুতরাং আমাদের পারসেপশনটা কিন্তু সামনে নিতে হবে। জনাব তারেক রহমান এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আবার ওনারই কিন্তু বক্তব্য আছে যে ওনাকে যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে দেখা গেছে, সেই ভিডিও এখন সামনে পাওয়া যাচ্ছে, যে এটা তো শেখ মুজিবুর রহমানও এটা বিষয়টা তাদেরকে বলেন নাই, তাদের নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত কোশ্চেন তোলেন নাই। শেখ হাসিনা লম্বা সময় ক্ষমতা ছিল, তারা তো এটা তোলেন নাই। তো একই কথা তো আজকে জনগণ ওনাদেরও বলবে যে ওনারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, ওনাদের তো সুযোগ ছিল জামাতের এই এত অপরাধ করেছে জামাত, সেই বিচার তারা 3 টার্ম ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, উনিও তো কোনো না কোনো দায়িত্বে ছিলেন। তো সেই জায়গায় তাহলে জামাতের বিচারের প্রশ্ন তখন উঠলো না কেন? যদি না উঠে থাকে তাহলে এখন এই প্রসঙ্গটা কেন? এই কেনর জবাবটা আসলে আমি, আপনি বা আমাদের আপা এখন ঠিক করলে হবে না, এটা সাধারণ মানুষ ঠিক করবে যে এই প্রসঙ্গগুলো মূলত একটা দলকে যখন তারা জনপ্রিয়তার দিক থেকে তাকে আর আদর্শিকভাবে বা কাজের দিক থেকে ফেস করা যায় না, তখন ইতিহাস টেনে তাকে ছোট করার একটা সুযোগ বের করা হয়। কিন্তু আপনারাও বিএনপিকে আবার চাঁদাবাজ বলেন, দুর্নীতিগ্রস্ত বলেন, আপনারা কিন্তু বিএনপির সঙ্গেই ক্ষমতায় ছিলেন, আন্দোলন করেছেন, তাহলে সেটা আপনারা নিচ্ছেন কিনা? না, সেটা তো এখনকার মানে চাঁদাবাজি প্রসঙ্গ, সন্ত্রাস, দখলদার, এগুলো তো টেন্ডারবাজি, এগুলো তো এখনকার বাস্তবিক ব্যাপার। এখন এটা জেনারেশন দেখতেছে। আর 71 ইস্যু নিয়ে যে জনাব তারেক রহমান নিজে কথা বলতেছেন, উনি নিজেও কিন্তু এটার বাস্তব সাক্ষী না, উনি ওটা শুনে বলতেছেন। ওনারই কিন্তু একটা বক্তব্য আছে, যখন এই 30 লক্ষ কথা বলা হয়েছে তখন উনি দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছেন। 30 লক্ষ কোথায় পেয়েছেন? এটা সর্বোচ্চ 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষের বেশি হবে না, এটা তো শেখ মুজিব ভুলে বলে ফেলেছিল। তো সেই ভুল কথাটা এখন যদি আবার আমি শুদ্ধ করে বলি বা শুদ্ধ করে বলার চেষ্টা করি, এই বিচার বিশ্লেষণগুলো এদেশে জনগণ করবে। সুতরাং আমার মনে হয় না যে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এটা স্বাধীনতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, স্বাধীনতার 3টা মূল স্তম্ভ আমাদের কাছে গুরুত্বপূর্ণ: সাম্য, মানবিকতা, ন্যায় বিচার বা যেটা সামাজিক ন্যায় বিচার, এটা গুরুত্বপূর্ণ। এই 3টা ইস্যুতে আসলে কি ভূমিকা দলগুলো পালন করছে, সাম্যের ক্ষেত্রে কি ভূমিকা, মানবিকতার ক্ষেত্রে কি ভূমিকা, সেই জায়গাটাই এখন জনগণের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। আবার একটু জানতে চাই, জামাতের আমির বলেছেন যে আগামীতে যদি জামাত ক্ষমতায় যায় এবং 200 আসন পাওয়ার কথা তিনি বলেছেন, জামাত যদি 200 আসনও পায় তাও জামাত জাতীয় সরকার গঠন করবে, সেই সরকারে বিএনপি যাবে কিনা তিনি সেই আহ্বানও করবেন বলেছেন। আগে ভোটটা হোক, তারপরে না 200 আসন। আমরা তো এনসিপিকেও বলতে শুনেছি, বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন যে তারা 300 আসনই বোধহয় পেয়ে যাবেন, এরকম বলেছেন। তো জানি না 300 আসন কিভাবে হয় বা কি 350 আসন তারা পাবেন, এরকম বলেছেন। বিএনপি 20-25টা পেতে পারে এরকম বলেছেন। তো ভোটের আগে এগুলো কথা হয়। জাতীয় সরকারের ইস্যুটা কিন্তু বিএনপি তার যে 31 দফা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে সকল দলের মতের মানুষকে নিয়েই তারা সরকার গঠন করবে। তারও আগে 2016 সালে যখন ভিশন 2030 দিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে দলগুলো হয়তো জাতীয় নির্বাচনে লড়ে জায়গা করতে পারে না, ছোট দলগুলোর কথা বলেছেন,
কিন্তু দেশের মানুষের প্রতি, দেশের প্রতি তাদের দায়বদ্ধতা অনেক। তো সেই দলগুলোর যারা ফেস, সেই রকম মানুষদেরকে তিনি সরকারে নেবেন এবং সকলে মিলে একটা জাতীয় সরকার গঠন করবেন। এটা 16 সাল থেকে বিএনপি বলে আসতেছে এবং এটাও বলা হয়েছে যে গত 15 বছরে যে বিভাজনের রাজনীতি হয়েছে, যেই নির্মূলের রাজনীতি হয়েছে, আদার করে ফেলার যে রাজনীতি হয়েছে, সেই জায়গায় আসলে যদি আমরা একটা সকলে মিলে একটা সরকার পরিচালনায় সকলকে নিয়ে যদি না করতে পারি, তাহলে বাংলাদেশ আসলে খুব বেশি দূর যেতে পারবে না। সেইখানে জামাত কতটুকু এগিয়ে জাতীয় সরকারকে নেতৃত্ব দেওয়ার? আমি বুঝি জামাত কতটুকু এগিয়ে নেতৃত্ব দেওয়ার জাতীয় সরকারের? হ্যাঁ, জামাত কতটুকু এগিয়ে এটা তো আসলে ভোট না হওয়ার আগে বলা যাবে না। তবে ডেফিনেটলি জামাতের প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি, সেই জায়গা থেকে তাদের ভোটের পার্সেন্টেজ অনেকখানি বেড়েছে। এর পিছনে অনেক কারণ আছে, বাট এটা আমার ব্যাপারেও ইনসাফ করবেন। যে আমি না বলে মানে বিরোধী পড়া নিশ্চয়ই বলেন যতটুকু সম্ভব। দেখুন, আমরা তো লক্ষ্য করেছি, ধরুন সেই ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল, ঐক্যমতের প্যানেল, এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই, তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে। এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা মানে কন্টেস্ট করলেন, জিতেও আসলেন, তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম, ইলেকশনের পরের দিনের ছবি একরকম। অবশ্যই ইলেকশনের পরপরই তার হেদায়েতও হতে পারে, সবই হতে পারে, কিন্তু মানুষের মনের খট কাটা যায় না। বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি। 96-তে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন, হাতে তসবি নিলেন এবং তিনি বললেন, আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন, এইবার অন্তত নৌকায় ভোটটা দিন। আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো। সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম। আবার আমার ভাই শাহজাহান চৌধুরীর কথা বলেছেন, ওনাদের দলও একজন শাহজাহান চৌধুরী আছে চিটাগংয়ের, এবং উনি যেভাবে প্রচারণা চালাচ্ছেন, যেই ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে, সেটাই বা কতটুকু লজিক্যাল, সেই প্রশ্নও তো আমরা রাখতে পারি। তিনি যেমন বলছেন ওসি, এসপি, ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথা, আমাদের কথায় ধরবে, আমাদের কথায় ছাড়বে, আমাদের কথায় মামলা দেবে, আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে, এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে, সেই প্রশ্ন অ্যালাউ করে কিনা। আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরেই আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন, ওনারা কিন্তু ফজরের সময় আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরিবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন, ওনারা ঘরে চলে যান। তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন, ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন, দাঁড়িপাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবেন। কানে কানে বলে? কানে কানে আপনার কানে বলেছে? আমি তো একজন নিজেই প্রার্থী, আমাকে তো আর বলবে না। আর আরেকটা বিষয়, ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন, সেটাকে কায়েম করা। ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য, তাদের নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখার প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন, উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন? এটা আমার একটা প্রশ্ন। আরো একটা প্রশ্ন, আমি একজন নারী, সেই প্রশ্ন শুনবে, আমি সঙ্গে আরেকটা প্রশ্ন করে আমি বিরুদ্ধে যাবো। সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি, জামাতের আমির বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে, এনসিপিও জানিয়েছে। আপনি জামাত বা এনসিপিতে গিয়ে নমিনেশন নেবেন কিনা আমি সেটা জানাবো দর্শক, তার আগে বিরোধী ফিজিক্যাল সঙ্গে থাকুন। আমরা ছিলাম ব্যারিস্টার রবিন ফেরান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি, আপনি জামাত বা এনসিপিতে যাবেন কিনা, তারা সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত রেখেছে? এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কারভাবে দিয়েছি, কোনো প্রশ্নই ওঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার। তবে জামাতের কাছে কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে, এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে। আমার আসনটা ফাঁকা আছে, জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি শেষ পর্যন্ত না দেয়, যদি শেষ পর্যন্ত না দেয়, তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তি রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজন্ট ম্যাটার। তবে এইটা আপনারা খুব শিওর থাকেন, বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করতে, আমি কোন দলে যাব, প্রশ্নই ওঠে না, আমি অন্য কোনো দলে যাব না। তাহলে তো বিএনপি নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না, সেটাই আমরা ধরে নিতে পারি যদি নমিনেশন না দেয়। আমার দলের, আমার নেতাকর্মী, আমার ভোটার, এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেটা দেখা যায়। জামাতের প্রতি আপনি যে কথা বলছিলেন, জি, ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে? বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন, ওনারা